আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। অনুশীলনী প্রশ্নমান সমাধান সিরিজ পরিবেশ শোষণ পার্ট 3 নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা গত ২ টা পর্বে যেগুলা ক্লাস করেছিলাম, যে প্রশ্নগুলো আমরা সমাধান করেছিলাম, বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো হচ্ছে আজকে আমরা এই ক্লাসে সমাধান করে ফেলবো। তো যারা ক্লাসে যুক্ত হয়েছো কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দাও সবকিছু ঠিক আছে কিনা? ভাইয়ের সব কথা শোনা যাচ্ছে একটু কাইন্ডলি জানিয়ে দাও। সবকিছু যদি ক্লিয়ার থাকে একটু বাইকে জানাও। আমি তাহলে হচ্ছে আজকে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমরা হচ্ছে গত ক্লাসে আমরা হচ্ছে ১২০ পর্যন্ত ১১০ পর্যন্ত প্রশ্ন সমাধান করেছিলাম। আজকে হচ্ছে আমরা বাকি প্রশ্নগুলো হচ্ছে সমাধান করে ফেলবো। তাহলে চলো আমরা হচ্ছে বাকি প্রশ্ন সমাধান করে ফেলি। আজকে হচ্ছে ১১১ নম্বর প্রশ্ন। ১১১ নম্বর প্রশ্ন কি বলছে? অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ কোনটি? প্রশ্নটা বলছে অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ কোনটি? ঠিক আছে? তাহলে দেখো এই যে অ্যাভোগাড্রো সূত্র বলতো আমরা জানি অ্যাভোগাড্রো সূত্র আমরা কি জানি? বি সমানুপাতিক হচ্ছে n। অর্থাৎ এখানে কি থাকবে? চাপ এবং হচ্ছে টি কি থাকবে? স্থির থাকবে। অর্থাৎ তাপমাত্রা ও চাপ স্থির থাকলে কোন গ্যাসের আয়তন তার কি হবে? মোল সংখ্যা কি হবে? সমানুপাতিক। এখন দেখো এই বি সমানুপাতিক n কোন অপশনে আছে? বি সমানুপাতিক কোথায় আছে? ডি নম্বরে। ঠিক আছে? তাহলে অ্যান্সার কোনটা? ১১১ হচ্ছে ডি নাম্বার। আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন ১১২ গেল-লেসাগের চাপের সূত্রের গাণিতিক রূপ কোনটি? তাহলে গেল-লেসাগের সূত্র তো আমরা এই চ্যাপ্টার সিকিউ করার সময় যখন আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রটা করি, যখন আমাদের কোশ্চেন দেওয়া থাকে 25 ডিগ্রি সেলসিয়াস বাট প্রশ্নে বলা থাকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরেকটা চাপ নির্ণয় করো, তখন কিন্তু আমরা একটা সূত্র ইউজ করি। তোমরা সকলে জানো সেটা হচ্ছে P1 P1 সমান P2 T2। এটা কিসের সূত্র? এটা হচ্ছে কি গেল-লেসাগের সূত্র। অর্থাৎ P সমানুপাতিক T। অর্থাৎ P সমানুপাতিক T হচ্ছে কি গেল-লেসাগের সূত্র। আর P সমানুপাতিক কোথায় আছে? এটা হচ্ছে বি নাম্বারে। অর্থাৎ n আর বিটা কি থাকবে এখানে? স্থির থাকবে। তাহলে হচ্ছে ১১২ হচ্ছে বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। আমরা হচ্ছে নেক্সট কোশ্চেন ১১৩। নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ অর্ধেক হ্রাস ও তাপমাত্রা দ্বিগুণ করা হলে আয়তন কত হবে? ঠিক আছে? কি বলছে? নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ অর্ধেক হ্রাস করতে হবে আর তাপমাত্রা কি করতে হবে? দ্বিগুণ করতে হবে। চাপ অর্ধেক হ্রাস ও তাপমাত্রা কি করব? দ্বিগুণ করব। পি আমরা কি করব? পি ওয়ান হচ্ছে কি P/2 আর টিটা কি হবে? ২ গুণ। আমরা কি টেম্পারেচারটা কি ২ গুণ বৃদ্ধি করব। এখন আমরা একটা হচ্ছে সূত্র জানি, আমরা আদর্শ সমীকরণ কি জানি? Q সমান হচ্ছে N আর T। তো এইখান থেকে যদি আমাদের কি বের করতে বলছে? আয়তন বের করতে বলছে। তাহলে এখান থেকে আমরা বি লিখতে পারি। যদি আমরা N আর R টা কনস্ট্যান্ট রাখি তাহলে কি লিখতে পারি? T বাই কি? T বাই হচ্ছে P। তাহলে B এর সাথে T বাই P। এখন দেখো টেম্পারেচার কয় গুণ করতে বলছে? ২ গুণ করতে বলছে। ওকে ২ গুণ বসায় দিলাম। আর এই প্রেসারটা চাপ কি করতে বলছে? অর্ধেক করতে বলছে। অর্ধেক হ্রাস। এখানে কি করলাম? অর্ধেক। তাহলে এখানেও যদি আমরা ২ এর উপরে চলে যাই কি হবে? ৪। অর্থাৎ আয়তন কি হবে? ৪ গুণ। আমরা এখন দেখব আয়তন এখানে ৪ গুণ আছে কিনা। হ্যাঁ, অপশনে কিন্তু ৪ গুণ নাই। অ্যান্সার তাহলে কোনটা? কোনটি নয়। অ্যান্সার তাহলে কোনটা? কোনটি নয়। তো এই ধরনের কোশ্চেনগুলো হচ্ছে ম্যাথে আসবে, ইউতে আসবে, প্লাস হচ্ছে আদার্স হচ্ছে ইউনিভার্সিটিতে আসবে। ঠিক আছে? আদার্স হচ্ছে কি ইউনিভার্সিটি গুলোতে আসবে। কারণ এই কোশ্চেনটা হচ্ছে তুমি হাতে ক্যালকুলেশন করতে পারতেছো। আর যে কোশ্চেন গুলো তুমি হাতে ক্যালকুলেশন করতে পারবা সেই কোশ্চেন গুলো কিন্তু মেডিকেলে বলো, ডেন্টালে বলো, বিশ্ববিদ্যালয়ে বলো, সকলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে চলে আসে এবং বোর্ড পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ১১৩ নম্বর প্রশ্ন সবাই বুঝতে পারছো। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। স্থির তাপমাত্রায় ১ অ্যাটমসফিয়ার চাপে নির্দিষ্ট ভরের অক্সিজেন গ্যাসের আয়তন এত হলে 2.5 অ্যাটমসফিয়ার চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? আমাকে কোশ্চেনের প্রথমে একটা হিন্ট দিয়ে দিচ্ছে। কি বলছে? স্থির কি তাপমাত্রা বলছে। যে তাপমাত্রা স্থির আমরা কিছু সূত্র জানি যে হচ্ছে কি বয়েলের সূত্র। তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার প্রযুক্ত চাপের কি হবে? ব্যস্তানুপাতিক। তাহলে কি ভি বনাম 1/p। তাহলে এইখানে আমি লিখতে পারি হচ্ছে পিভি সমান কি লিখতে পারি? কনস্ট্যান্ট লিখতে পারি। এখানে সূত্র আমরা কি জানি?
P1 B1 সমান P2 B2। এটা থেকে আমরা সূত্র বের করতে পারি। আর এখন দেখো P1 এর মান কত দেওয়া আছে, 1 atmosphere দেওয়া আছে। আমাদের ওই গ্যাসের আয়তন বের করতে বলছে, আমরা এখানে বের করতে বলছে B2 এর মান বের করতে বলছে। তাহলে এখানে কি P1 এর মান কত, 1 atmosphere। B1 এর মান কত দেওয়া আছে, 3.15 লিটার, 3.15 লিটার। আর P2 কত দেওয়া আছে, 2.5 atmosphere। এখন দেখো এই 3.15 আর 2.5 এখানে হাতে ক্যালকুলেশন করা যায়। দেখো কিভাবে, তুমি এটাকে যদি আমি হচ্ছে এইভাবে লিখি, এটা যদি আমি হচ্ছে 31 নেই আর এটা যদি কি নেই 25 নেই, দশমিক একবার হচ্ছে ওই পাশে নিলাম, ঠিক আছে। তো 31 যদি 25 নেই, 25 এর সাথে এক গুণ করলে কি 25 হবে, তাহলে হচ্ছে 1 পয়েন্ট সামথিং আসবে। এখন দেখো অপশন আমি দেখবো 1 পয়েন্ট সামথিং এ নাম্বার আছে, 1.26 কিন্তু ডি নাম্বার আছে। এখন হচ্ছে ভাইয়া এরকম যদি অপশন থাকে তাহলে খুবই ক্লোজ অপশন দিয়ে দিতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমি অ্যান্সার কিন্তু আমি পিক করতে পারতেছি। আর 25 31 একটু বড় না, তার মানে কি 1 পয়েন্ট কি একটু বেশি আসবে। কিন্তু 1 পয়েন্ট মানে কি এর মধ্যে দেড় গুণ করো, দেড় গুণ করলে কি সাড়ে বারো যোগ করো, 25 সাড়ে বারো যোগ করলে কত হবে, 37.5। তখন কিন্তু আরেকটু মান বেড়ে যাবে, তাই না? তো আশা করি বুঝতে পারছো। 1.26, 1.2 এখন হাতে ক্যালকুলেশন করা যাচ্ছে। এই প্রশ্নগুলাই বলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ মেডিকেলে কিন্তু এই প্রশ্নগুলো আসবে। তাহলে আশা করি এই 114 নাম্বার প্রশ্ন সবাই বুঝতে পারছো। আমরা হচ্ছে এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। নিচের কোন সূত্রটি আদর্শ গ্যাসের জন্য গুরুত্বপূর্ণ নয়? তো আমরা আদর্শের জন্য আমরা কি পড়ছি, গেলসের সূত্র পড়ছি, গ্রাহামের সূত্র পড়ছি, অ্যাভোগাড্রোর সূত্র পড়ছি। অ্যাভোগাড্রোর সূত্র কি বললাম, একটু আগে বললাম, বিশ্ব সমানুপাতিক কি n, বিশ্ব সমানুপাতিক n। তো গ্রাহামের সূত্র আমরা কি পড়ছিলাম, r1 বাই r2 রুট ওভার m2 বাই m1 সমান রুট ওভার d2 বাই d1। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রা চাপে কোন গ্যাসের ব্যবহার তার ঘনত্ব বর্গমূল ব্যস্তানুপাতিক, পাশাপাশি কি আণবিক ভরের বর্গমূলের কি হবে ব্যস্তানুপাতিক। আর গেল সূত্র আমরা একটু আগে বললাম p সমানুপাতিক T। তাহলে এখানে কি লিখতে পারি, p1 বাই t1 সমান p2 বাই কি হবে t2। তাহলে অ্যানসার কোনটা, আমরা গেলের সূত্র পড়ছি, গ্রাহামের সূত্র পড়ছি, অ্যাভোগাড্রোর সূত্রটা পড়ছি। তাহলে আদর্শ যদি কোন সূত্রটা গুরুত্বপূর্ণ না, এটা হচ্ছে কি রাউল্টের সূত্র। তাহলে বি নাম্বারটা ডান। আমরা হচ্ছে এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। 116, নিচের কোন সমীকরণটি গ্যাসের গতিতত্ত্ব থেকে হচ্ছে উদ্ভূত? এখন দেখো নিচে কোন সমীকরণটি গ্যাসের গতিতত্ত্ব উদ্ভূত বলছে, আর আমরা সকলে জানি কি ডি নাম্বার। আমরা গ্যাসের গতির সমীকরণ পড়ছিলাম না, পিভি সমান 1/3 mn c²। এখানে m টা কি প্রতিটি গ্যাস অণুর ভর, আর এইখানে হচ্ছে n টা কি প্রতিটি গ্যাস অণুর সংখ্যা, আর c টা কি আরএমএস বেগ, অর্থাৎ রুট মিন স্কয়ার যে ভেলোসিটি কোন গ্যাসের বেগের বর্গের গড় মানের বর্গমূলকে ওই গ্যাসের কি বলা হয় আরএমএস বেগ বলা হয়, ঠিক আছে। তাহলে 116 টা। 117 নাম্বার কোশ্চেন, ব্যান্ডেলের সমীকরণ দেবো এর সাথে সম্পর্কিত কোনটি? গত ক্লাসে কিন্তু আমরা এটা পড়ছিলাম। আমরা একটু ব্যান্ডেলের সমীকরণ লিখতে পারি p প্লাস n স্কয়ার a বাই b স্কয়ার b মাইনাস nb সমান হচ্ছে কি n আর d। এইখান থেকে a একটা ধ্রুবক b একটা ধ্রুবক, ঠিক আছে। এখানে এটা কি আন্তঃনমিক আকর্ষণ, আর এখানে b আমরা কি সংশোধন করি, চাপ আয়তন সংশোধন করি। আর এখান থেকে আমরা কি সংশোধন করি, চাপ সংশোধন করি। কি করি, চাপ সংশোধন। আর এখানে আমরা কি সংশোধন করি, আয়তন সংশোধন করি। তার মানে হচ্ছে এটা হচ্ছে আন্তঃনমিক আকর্ষণ বোঝায়, আর বিটা হচ্ছে আণবিক আয়তন বোঝায়। আমাকে কি বলছে, এ করছে এ কার সাথে সম্পর্কযুক্ত, তাহলে কি হবে আন্তঃনমিক কি আকর্ষণ বিকর্ষণ, আন্তঃনমিক কি আকর্ষণ। গত ক্লাসে কিন্তু আমরা পড়ছিলাম। এবার হচ্ছে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। বোল্টজম্যান ধ্রুবকের একক কোনটি? এটা হচ্ছে দুইটা একক, বাট এখানে একটা দুই সঠিক অ্যান্সার দেওয়া আছে। দেখো বোল্টজম্যান আমরা কি জানি, এ সমান হচ্ছে আর বাই এন, অর্থাৎ সার্বজনীন ধ্রুবককে যদি আমরা নাম্বার অফ অ্যাভোগাড্রো দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা হচ্ছে কে এর মানটা পাই। আগের বার আমরা কি 8.314 জুল পার মোল পার কেলভিন, নাম্বার অফ অ্যাভোগাড্রো মান কত 6.02 10 টু দি পাওয়ার 23। এখানে আসছে 1.38 10 টু দি পাওয়ার 23 কি জুল পার কেলভিন। এটা হচ্ছে মেইনলি একক। যদি এই জুল পার কেলভিন এককটা না থাকে বা সত্যিকারের যে এককটা সেটা হচ্ছে জুল পার কেলভিন পার মলিকুল পার, ঠিক আছে। এটা হচ্ছে মেইন একক। কোনটা হচ্ছে কোনটা, দুইটা যদি অপশন থাকে, দুইটা অপশন থাকে না, যে কোনো একটা অপশন থাকে। দেখো তুমি খেয়াল করে দেখো, যদি এই জুল পার্টের কোথাও যদি অপশন না থাকে, যদি এটা থাকে তাহলে এটা অ্যান্সার করবা, বুঝতে পারছো। এখন দেখি দুইটাই অপশন আছে, এটা মনে হচ্ছে না, এটা কিন্তু হচ্ছে জুল পার কেলভিনটা নাই, এই কারণে কিন্তু এই নাম্বার সঠিক অ্যান্সার না। অ্যান্সার কোনটা, সি নাম্বার। বোলটজম্যান ধ্রুবকের সঠিক একক কোনটি, জুল পার কেলভিন। জুল পার কেলভিন অপশন না থাকে আমরা অ্যান্সার করব জুল পার কেলভিন পার মলিকুল। ওকে।
নেক্সট কোশ্চেন 19 নাম্বার কোশ্চেন। 300 কেলভিন তাপমাত্রায় বাতাসের নাইট্রোজেন অণুর আরএমএস বেগ কত? আমরা গত ক্লাসে কিন্তু আরএমএস বেগ নির্ণয়ের সূত্র লিখছিলাম, Prms সমান √3RT/m। এখানে 3 বসালাম, আর এর মান এস এর থেকে বসাতে হবে 8.314, টেম্পারেচার কি দেওয়া আছে 300 কেলভিন। তো আমরা এখানে কেলভিনে বসাবো, টেম্পারেচার কিন্তু কেলভিনে দেওয়া আছে, আমাদের জন্য কি কনভার্ট করা লাগলো না। এম এর মান হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন কত 28, 28 কি বসালে হবে না, কারণ এখানে হচ্ছে এস এতটুকু আমরা কি বসাইছি আর এর মান, তো আমরা এখানে কিন্তু ভরটা কি করতে হবে কেজিতে বসাতে হবে। 10 ইনভার্স 3 ক্যালকুলেশন করো, দেখো 516 মতো একটা মান পাবো, 516 মিটার পার সেকেন্ড। একটা জিনিস মনে রাখবা, অক্সিজেন হচ্ছে নাইট্রোজেনের জন্য, এই দুটো হচ্ছে আর একটা মনে রাখবা, অক্সিজেনের জন্য হচ্ছে 461, কোথাও হচ্ছে 483। যখন তুমি হচ্ছে 27 সেলসিয়াস করবা তখন তুমি হচ্ছে 483 মিটার পার সেকেন্ড পাবা। নাইট্রোজেনটা মনে রাখবা 516 মিটার পার সেকেন্ড। এই কোশ্চেন তোমার যদি কখনো চলে আসে তখন তো বলতে পারবো না যে আমি হাতে ক্যালকুলেশন করতে পারিনি। এগুলো একটু মনে রাখবা, কারণ এগুলো ঘুরে ফিরে এইগুলো বারবার আসে, নাইট্রোজেন আর অক্সিজেন। অক্সিজেনের আরএল বেগ কত 161 মিটার পার সেকেন্ড। যদি তোমাকে টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস উল্লেখ করে দেয় সেক্ষেত্রে তুমি 483 মতো অ্যান্সার পাবা, বা 483 কাছাকাছি। নাইট্রোজেনটা কত 300 এর মধ্যে বলে দেয় 516, এই দুটো একটু মনে রাখবা, তাহলে তোমার অ্যান্সার করা কিন্তু সহজ হবে। আমরা হচ্ছে পরের কোশ্চেন 120 নম্বর কোশ্চেন। নিচের কোনটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী নয়? ওজোন স্তর দায়ী, ওজোন স্তর ধ্বংসের মেইনলি দায়ী আমরা কি করছিলাম সিএফসি, মেইনলি দায়ী কোনটা সিএফসি, এটা হচ্ছে আমরা কি করে ওজোন স্তর ক্ষয় করে থাকে। এছাড়া আমাদের কি রয়েছে ইভি রশ্মি, তারপরে হচ্ছে নাইট্রাস অক্সাইড, তারপর হচ্ছে নাইট্রিক অক্সাইড, মিথেন, কার্বন টেট্রাক্লোরাইড, তারপর হচ্ছে বিসিএফ, এগুলো কিন্তু আমাদের হচ্ছে কি ওজোন স্তরগুলো ক্ষয় করে থাকে। তার মানে তুমি দেখবা যে যখনই তুমি দেখবা 3 থেকে 4টা বা 5টা অধিক উদাহরণ দেওয়া আছে, ওইখান থেকে মনে রাখবা কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে কোনটি নয়। অনেকগুলো এখানে আছে না, এই কারণে কোশ্চেন প্যাটার্ন হচ্ছে কোনটি নয়। তো নয় কথাটা কিন্তু আমাকে অলওয়েজ কিন্তু খেয়াল রাখা লাগবে। আমার নিচের কোনটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী নয়? ইউভি রশ্মি অবশ্যই, আলট্রাভায়োলেট রশ্মি, সিএফসি তো অবশ্যই, ক্লোরিন এমনকি কার্বন মনোক্সাইড, এটা কিন্তু ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী নয়। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2015-16 সালের দিকে মনে হয় এটা আসছিল, রিসেন্টলি এইটাও মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বছরের কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা এবার হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। তাহলে 120 ডান, 121। নিচের কোন যৌগটি ফ্রিয়ন 12 নামে পরিচিত? তো আমরা সিএফসি নামকরণ পড়েছিলাম কত ক্লাসে, যেটা দেওয়া থাকবে তার সাথে আমরা কি যোগ করব 90 কি করব যোগ করব, যোগ করলে কত আসে 102। প্রথমে কি সংখ্যা বলছিলাম কার্বনের সংখ্যা, মাঝখানে হচ্ছে হাইড্রোজেন, লাস্টে কিসের সংখ্যা ক্লোরিনের সংখ্যা। তো আমরা জানি কার্বনের যোজনী কত 4, 4টা কি হবে হাত থাকবে, কার্বন এখানে কয়টা একটা, ওকে। দেন হচ্ছে হাইড্রোজেন কি আছে এখানে নাই, ক্লোরিন কয়টা দুইটা, দুইটার ভিতরে কি বসালাম ক্লোরিন বসালাম। এই যে দুটো বাকি হাত থাকবে সেটা আমরা কি দ্বারা পূরণ করব, ক্লোরিন দ্বারা কি করে দিব পূরণ করে দিব। গুছিয়ে ধরলে কি CF2Cl, এই অপশন আছে কিনা, কোথায় আছে CF2Cl, এই নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ ফ্রিয়ন 11, ফ্রিয়ন 14, 114, 115 এগুলো কিন্তু নামকরণ আসতে পারে, যে কোনো কিন্তু আসতে পারে, ওকে। 122 ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে কোন বায়ুদূষক ভূমিকা রাখে? রাখে না, ঠিক আছে, দেখো এইটা রাখে না, এই না শব্দটা আমাদের হচ্ছে খেয়াল রাখা লাগবে। তো আমাদের হচ্ছে বিভিন্ন হচ্ছে ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল মিলে মিশ্র দূষকগুলো মিলে পেঁয়াজ তৈরি করা হচ্ছে পার এক্সপারক্সি অ্যাসাইল নাইট্রেট তৈরি করে ফেলে। তো যার ফলে এই যে মিশ্র দূষকগুলা রয়েছে এইগুলা দেখবা বিভিন্ন শহর এলাকায়, যে নিচু শহরগুলো আছে, নিচু শহরগুলো এবার আকাশের একদম মানে প্রথম যে স্তর নিচু নিচু এলাকায় বা নিচু যে আকাশ, তুমি চোখ দিয়ে দেখাও যত তোমার চোখের তোমার দৃষ্টি থাকবে, ওখানে দেখবা সকালবেলা হচ্ছে বাদামি রঙের একটা কুয়াশার মতো একটা অঞ্চল সৃষ্টি হয়েছে। তো ওইগুলো তুমি যখন তুমি তাকাবা তোমার চোখ তারপর হচ্ছে নাক এগুলো হচ্ছে ঝালা তৈরি করবে, সেটাকে বলা হয় ফটোকেমিক্যাল স্মোক। এটা তৈরি করতে ভূমিকা রাখা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজোন আর হাইড্রোকার্বন। সিএফসি হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে ভূমিকা রাখে না, কিন্তু এখানে মনে রাখতে হবে সিএফসি হচ্ছে ওজোন স্তর ক্ষয় করে থাকে। ওজোন ক্ষয়কারী মেন প্রধান উপাদান হচ্ছে কি সিএফসি, ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে ভূমিকা রাখে না। এইভাবে পড়লে দুইটা ইনফরমেশন তুমি যদি হচ্ছে কোলাবোরেশন করতে পারো আর পড়াটা কিন্তু তোমার দীর্ঘদিন কিন্তু মনে থাকবে। 123 নিচের কোনটিকে নীরব ঘাতক বলা হয়?
এটা তোমরা কিন্তু সকলেই পারো, সকলেই কিন্তু অ্যান্সার দিয়ে করে হচ্ছে কি কার্বন মনোক্সাইড বলা হয়, নীরব ঘাতক বলা হয়। এই যে সালফার ডাইঅক্সাইড আমাদের কি করে, শ্বাসযন্ত্র কি করে, প্রদাহ সৃষ্টি করে, ব্রঙ্কাইটিসের জন্য দায়ী। খুবই কিন্তু কেমিস্ট্রি কিন্তু কোশ্চেন আসে, মেডিকেল ক্যাম্পে এটা আসছিল। শ্বাসযন্ত্রে প্রদাহ কে সৃষ্টি করে, এটা হচ্ছে কি সালফার ডাইঅক্সাইড। একটা গুরুত্বপূর্ণ এখানে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে এসিড বৃষ্টির জন্য প্রধানত দায়ী করে, সেটা হচ্ছে কি সালফার ডাইঅক্সাইড। এসিড বৃষ্টির জন্য, এসিড বৃষ্টির জন্য প্রধানত হচ্ছে কি দায়ী, এসিড বৃষ্টির জন্য প্রধানত কি দায়ী হচ্ছে কি সালফার ডাইঅক্সাইড। নাইট্রোজেন ডাইঅক্সাইড রয়েছে, বাট প্রধান দায়ী হচ্ছে কি সালফার ডাইঅক্সাইড। তাই এখান থেকে আমরা দুইটা ইনফরমেশন পড়ে রাখলাম। আর এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা হচ্ছে কি স্বনির্দেশক হিসাবে কাজ করে। এটা আমরা পরিমাণ রসায়ন হিসাবে পরিমাণ করব, তখন এই কোশ্চেনটা হচ্ছে পড়ব। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি হিসাবে কাজ করে, স্বনির্দেশক হিসাবে কাজ করে থাকে। আর এই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে 35 থেকে 40% যে সম্পৃক্ত জলীয় দ্রবণ, সেটাকে বলা হচ্ছে লিকার অ্যামোনিয়া। সম্পৃক্ত যে জলীয় দ্রবণ, এই সম্পৃক্ত কথাটা কিন্তু তোমাকে হচ্ছে মাথায় রাখতে হবে। জলীয় দ্রবণকে কি বলা হয়, লিকার অ্যামোনিয়া। আমরা এখান থেকে চারটা অপশন, চারটা অপশনে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু আমরা ডিটেলস কিন্তু পড়ে ফেললাম। লিকার অ্যামোনিয়া, ওকে। আর নীরব ঘাতক কোনটা বলে, কার্বন মনোক্সাইড। আমরা হচ্ছে নেক্সট প্রশ্নে চলে যাই। নিচের কোনটি লুইস অ্যাসিড? গত ক্লাসে একটা ছন্দ পড়িয়েছিলাম, মনে আছে কি? লুইস অ্যাসিড কারা? তাদের হচ্ছে কি মুক্ত ইলেকট্রন গ্রহণ করবে। লুইস কি বলছে, অ্যাসিড কি মুক্ত জোর ইলেকট্রন যারা গ্রহণ করবে তারা হচ্ছে কি লুইস অ্যাসিড। একটা হচ্ছে মুক্ত ইলেকট্রন গ্রহণ করবে, এটা হচ্ছে একটা কন্ডিশন। আরেকটা আমরা বুঝতে পারি, তাদের হচ্ছে অষ্টক অপূর্ণ থাকবে বা অষ্টক সংকোচন থাকবে। অষ্টক কি থাকবে, অষ্টক অপূর্ণ থাকবে। মুক্ত যে ইলেকট্রন গ্রহণ করবে, আর কি থাকবে, অষ্টক অপূর্ণ থাকবে। আর তোমাদের একটা শর্টকাট শিখেছিলাম, লুইস অ্যাসিড কিভাবে মনে রাখবা, আর এর শর্টকাট কসাই বুফের আলু, কসাই বুফের আলু টিক্কা মারলো, বুফের আলু টিক্কা মারলো। রাজভাই কসাই হয়ে বুফের আলু কি টিক্কা মারলো, ঠিক আছে। রাজভাই কসাই হয়ে কি, কসাই হয়ে বুফের আলু কি টিক্কা মারলো। কসাইটা আমি কি করছিলাম, কপার 2+, সাথে কি মনে রাখবা, সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড কেন কি করবা, BF3 বা পয়েন্ট নাম্বার 3 বেরিলিয়াম ক্লোরাইড। তাহলে কি মনে রাখবা, অ্যালুমিনিয়াম ডাইক্লোরাইড। টিক্কাতে কি মনে রাখবা, ফেরিক ক্লোরাইড। এখন দেখবো সবচেয়ে বেশি কিন্তু এটা আসে, BF3 ডাইটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম ডাইক্লোরাইড। দেখো অ্যালুমিনিয়াম ডাইক্লোরাইড কিন্তু অপশনে আছে। এগুলো হচ্ছে কি আমার হচ্ছে কি পানিগুলো কি লুইস আর হিসাবে কাজ করে। আশা করি এটা বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন চলে যায়। তাপমাত্রার সাথে গ্যাসের আয়তনের পরিবর্তন হয় কোনটিতে? কি বলছে, তাপমাত্রার সাথে গ্যাসের আয়তনের পরিবর্তন হয়। তাপমাত্রা কি ভীষণ আমাদের কি টি, ভীষণ কি আমরা কি বলছিলাম, চালতে সূত্র। তার মানে কি স্থির আছে, টি কি আছে, স্থির আছে। বি নামের সাথে কিন্তু অ্যান্সার আছে। চার্লসের মধ্যে কি ছিল, চ দ্বারা কি চাপ, চ দ্বারা কি চার্লস। এটা হচ্ছে কি চার্লসের সূত্র। কি বলছে, উদ্দীপক অনুসারে অবদানিক পদার্থ কোনটি? অবদান পদার্থের দ্বারাই যারা হচ্ছে অ্যাসিড ক্ষার দুইটার সাথে কিন্তু একই সাথে কি করবে, বিক্রিয়া করতে পারবে। এখন দেখি দেখি দুইটা বিক্রিয়া করতে পারে কিনা। তো এখানে কি, এখানে কি হয়েছে, এখানে হাইড্রোজেন কি হয়েছে যুক্ত হয়ে যাবে, এটা কি অনুবন্ধী অ্যাসিড। এটা কি হয়েছে অনুবন্ধী, অনুবন্ধী অ্যাসিড। আর এখানে কি হিসাবে কাজ করতেছে, বেস হিসাবে কাজ করতেছে। এইখান থেকে একটা হাইড্রোজেন কি হয়েছে, বের হয়ে গেছে। এখানে হচ্ছে কি অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী বেস কি হিসাবে কাজ করতেছে, অ্যাসিড হিসাবে কাজ করতেছে। তার মানে এই বাইকার্বনেট অ্যাসিড এবং বেস দুই ভাবে কাজ করতেছে। এই কারণে এটা কি হবে, বহুধর্মী পদার্থ। ক নম্বরে কিন্তু প্রশ্ন, তখন কিন্তু আমাদের বিক্রিয়া কিন্তু লিখে দিতে হয়। দুটা এক বেসিক হিসেবে বিক্রিয়া দিবা, একবার ক্ষার হিসেবে বিক্রিয়া দিবা, তাহলে কিন্তু তুমি দুইয়ের মধ্যে দুই পাওয়া পসিবল। নিচের কোন লুইস অ্যাসিড একটু আগে পড়লাম, সেটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এফজিডি প্ল্যান্টের মাধ্যমে কোনটি দূর করা যায়? এই এফজিডি প্ল্যান্টের মাধ্যমে তুমি একটা বিক্রিয়া, এটা হচ্ছে বইটা কিন্তু কোশ্চেন আসে, এটা হচ্ছে বইটা হচ্ছে বিক্রিয়াটা আসে, বইটা হচ্ছে বিক্রিয়া সহ কিন্তু আমার ঠিক তো বই একটা বিক্রিয়া আছে, বিক্রিয়া সহ হচ্ছে তোমার শিখে ফেলবা, এটা হচ্ছে বইটা কিন্তু রিটেনে কোশ্চেন আসে।
তো সালফার ডাইঅক্সাইড যেহেতু না NOx অর্থাৎ X এগুলা কার্বন ডাইঅক্সাইড এগুলো হচ্ছে দূর করা যায়, বাট কার্বন মনোক্সাইড কিন্তু দূর করা যায় না। আর এই যে FGD প্ল্যান্টটা সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড রূপান্তরিত করে আমার হচ্ছে জিপসাম, জিপসাম আরেকটা হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড, এগুলো কি করা হয়, উৎপাদন করা হয়। FGD প্ল্যান্টের মাধ্যমে এটাকে আমরা কি করে কনভার্ট করে, এটা হচ্ছে কনভার্ট করে বা রূপান্তর করে আমাদের কিন্তু এই দুটো জিনিস হচ্ছে উৎপাদন করা হয়, জিপসাম তৈরি করা হয়, সালফিউরিক অ্যাসিড হচ্ছে উৎপাদন করা হয়। কিন্তু এই তিনটা জিনিস দূর করা যায়, বাট কার্বন মনোক্সাইড কি করা যায়, দূর করা যায় না। কার্বন মনোক্সাইড এক ধরনের কি নিরপেক্ষ অক্সাইড, পাশাপাশি এটা কি নীরব ঘাতক বলা হয়। নিচের কোনটি কোন মানটি দূষিত পানির নির্দেশক? তো আমরা হচ্ছে WHO এর ছকটা পড়ছিলাম, যেটা হচ্ছে কি পিএইচ কি থাকবে 6.5 থেকে হচ্ছে 8.5, এটা হচ্ছে WHO অনুযায়ী। এই ছক থেকে হচ্ছে কোশ্চেন 1000% বা ইনফিনিটি%, ঠিক আছে? মানে এই ছক থেকে একটা কোশ্চেন আসবেই যে কোনো ভর্তি পরীক্ষায়। ভর্তি পরীক্ষায় ছক থেকে কোনো প্রশ্ন না আসে পরিবেশ রসায়ন থেকে, তাহলে ভর্তি পরীক্ষা কিন্তু বাতিল। বুঝতে পারছো? তার মানে হচ্ছে পিএইচ কি থাকবে 6.5 থেকে 8.5 এর মধ্যে, অর্থাৎ ডিজলভ অক্সিজেন কি থাকবে 5 থেকে 6 হচ্ছে ppm এর মতো। তাহলে হচ্ছে বিওড অর্থাৎ বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটা হচ্ছে কি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটা হচ্ছে কি 6 ppm পর্যন্ত থাকতে পারবে, এটা হচ্ছে কি 10 ppm। টিডিএস অর্থাৎ টোটাল ডিসলভড সলিড, পানিতে দ্রবীভূত যে কঠিন পদার্থের মোট যে পরিমাণ তাকে বলা হয় টিডিএস। সংজ্ঞাতে কিন্তু তোমাদের ক নম্বরে কিন্তু এটা আসে, দেখেন ক নম্বরে আসে, এটা হচ্ছে কি 500 ppm। আর যখন 1000 বেশি হয়ে যায় তখন এটা পানযোগ্য করা যায় না। এই মানগুলো আমাকে হচ্ছে মনে রাখতেই হবে, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই মানগুলো তোমাকে হচ্ছে বারবারই কিন্তু মনে রাখতে হবে। এখন তোমাকে বলছে নিচের কোন মানটি দূষিত পানির হচ্ছে নির্দেশক, তাহলে এই মানগুলোর থেকে যদি বেশি মান হয়ে যায় তাহলে তোমাদের কি দূষিত পানির নির্দেশক। তুমি দেখো পিএইচ 6.4 থেকে 7.4, মানে এই রেঞ্জের মধ্যে, তাহলে এটা কারেক্ট দূষিত পানি না। ডিওর মান কি 5 থেকে 6 এর মধ্যে আছে, রাইট। আর এই 4 থেকে 8 হচ্ছে এটা হচ্ছে কোভিড স্যারের মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে কি কোভিড স্যারের মধ্যে, এটা পড়লাম। এটা কিন্তু একটা পরীক্ষা আসছিল, ডিউতে আসছিল এই আদর্শ পানি ডিওর পরিসীমা 5 থেকে 6 কিন্তু অপশন ছিল না। এগুলো সব আমরা কি করতেছি, আদারি স্যার আর এটা হচ্ছে কি কোভিড স্যার। এই প্রশ্নটা হচ্ছে এটা তোমাকে ডিওর মান দুইটা মনে রাখতে হবে। আর বিওর এর মান কত 6 পিপি এর মধ্যে, 6 পিপি এর মধ্যে থাকলে কিন্তু সবচেয়ে বেস্ট। আর যখন আর বেশি হয়ে যাবে তখন কিন্তু 200 এর মধ্যে বেড়ে যায়। সিওর এর মান কত 100 কি মিলিগ্রাম পার লিটার। আমরা জানি 1 মিলিগ্রাম পার লিটার মানে কি 1 ppm। সিওডি সর্বোচ্চ কি হতে পারবে 10 হচ্ছে সেফটি ভ্যালু, নিরাপদ মাত্রা। আর যখন এর চেয়ে বেশি মান হবে তখন সেটা কি করবে দূষিত পানির নির্দেশক। এই কারণে হচ্ছে ডি নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবার হচ্ছে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর যদি এত হয় গ্যাসটি ভর কত হবে? তাহলে আমাদের গ্যাসটি ভর নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের গ্যাসটি অজানা গ্যাস যদি নির্ণয় করতে হবে, যদি আমরা অজানা গ্যাস আর কোনো ডিটেইলস দেওয়া নেই, তার শুধু কি ডাবল এর মানটা দেওয়া আছে, তার মানে এখান থেকে যদি আমরা আণবিক ভরটা বের করি, প্রত্যেকটা গ্যাসের আণবিক ভরের মানটা কিন্তু আমরা জানি বা বের করা পসিবল। আমরা আদর্শ সমীকরণ কি জানি, আদর্শ সমীকরণ কি পিভি সমান হচ্ছে এনআরটি। তো এইখান থেকে লিখতে পারি পিভি সমান কি এনআর করে কি লিখতে পারি ডব্লিউ বাই এম আর টি। তো এখান থেকে আমরা কি বের করতে হবে আণবিক ভর এম এর মান, কি লিখতে পারি W RT বাই কি PV। তো দেখো W এর কত দেওয়া আছে 1.43 গ্রাম, 1.43 গ্রাম। আর এর মান এখানে কি বসাবো লিটার অ্যাটমোস্ফিয়ার একটু বসাবো 0.0821। এর মান কি আছে এসটিপি বলছে। এসটিপি তে টেম্পারেচার কত 0 ডিগ্রি সেলসিয়াস। যেমন কি বসাতে হবে অবশ্যই কেলভিনে বসাতে হবে। তার মানে হচ্ছে কি 273 কেলভিন। এর মান এসটিপি তে পি কত, পি হচ্ছে 1 অ্যাটমোস্ফিয়ার। পি এর মান 1 বসালাম, পি এর মান কি দেওয়া আছে 1 লিটার কিন্তু দেওয়া আছে। ক্যালকুলেশন তুমি হচ্ছে 32 হচ্ছে কাছাকাছি একটা মান পাওয়া, বুঝছো? তো সেটা আমরা কি বলতে পারি অক্সিজেন গ্যাস বলতে পারি। তাহলে কি হবে অক্সিজেন, অক্সিজেন আণবিক কত 32, অক্সিজেন একটা 16 যেহেতু দুইটা আছে এখানে কি 16 যোগ করলে তো 32, এখানে 32 মতো। তো এখন অপশন চেক করবা কোন চারটা অপশন তুমি 32 পাবো। এখানে কত পাবো এখানে হচ্ছে 2 পাবো, এখানে কত 14 তুমি কি পাবো 28 পাবো, এখানে 35 এখানে পাবো 71, এখানে হচ্ছে 1.43 0.081, ঠিক আছে? এদিকে 71 হচ্ছে কি 20। তাহলে 32 যেখানে পাবা অপশন তুমি 32 যেখানে পাবা সেটা কিন্তু বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। আমরা নেক্সট প্রশ্ন চলে যাই।
হিলিয়ামের উৎক্রমণ তাপমাত্রা কত? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হিলিয়াম পাশাপাশি হাইড্রোজেনটা মনে রাখতে হবে, ঠিক আছে? হাইড্রোজেনের উৎক্রমণ তাপমাত্রা, হিলিয়ামের হচ্ছে উৎক্রমণ তাপমাত্রা। মনে রাখো হিলিয়ামের হচ্ছে -40°C আর হাইড্রোজেন হচ্ছে -80°C। একদম মনে রাখবা, কারণ এগুলো হচ্ছে একদম জ্ঞানমূলক প্রশ্ন, বারবারই কিন্তু চলে আসে। হাইড্রোজেনটা কিন্তু চলে আসতে হবে। যদি তোমাদের হাতের স্যার ওই হিলিয়ামটা আছে, তো টিচার একটু চালাকি করে কি দিতে পারে, হাইড্রোজেনটা দিতে পারে। হাইড্রোজেনটা কি অপশন কিন্তু আছে -80°C, হাইড্রোজেন আর হিলিয়াম বললে -240°C অ্যান্সার করবা। কি বলছে ভিনট বাই 273 কি বলা হয়? এই প্রশ্নটা নিয়ে অনেকের মধ্যে অনেক হচ্ছে কনফিউশন থাকতো। অনেকে বলতো হচ্ছে তাপ প্রসারণক, অনেকে বলতো আয়তন প্রসারণক, বাট হাজারি স্যারের বইয়ে ডিরেক্টলি কিন্তু বলে দেওয়া আছে এটা হচ্ছে কি আয়তন প্রসারণক। ভিনট বাই 273 কি বলা হয়? আয়তন প্রসারণক। অনেকে কিন্তু তাপ প্রসারণক বলে, ভুলো তাপ প্রসারণক অ্যান্সার করে, তাহলে হচ্ছে কি আয়তন প্রসারণক কি অ্যান্সার করতে হবে। হাজারি স্যারের বইয়ে সুন্দর করে তুমি তুমি প্রতিবেদন দেখো, সুন্দর করে লেখা আছে। হাইড্রোকার্বন দূষণ যুক্ত বায়ু দূষণ মুক্ত যে কোন মাধ্যম চালনা করতে হবে? তেল মাধ্যম চালনা করতে হবে। আর এই স্যারের প্রশ্ন এটা মনে রাখবো। পানির অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী কোনটি? তোমরা পানির ক্ষর পানি যদি তোমার ক্যালসিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, আয়রন, মানে যদি কি ক্যালসিয়াম, তারপর হচ্ছে কি ম্যাগনেসিয়াম, আয়রন, এইগুলোর যদি তোমার হচ্ছে ক্লোরাইড, সালফেট, তারপর বাইকার্বনেট লবণ যে দ্রবীভূত থাকে তাকে বলা হয় কি ক্ষর পানি। আর ক্ষর পানি হচ্ছে দুই প্রকার। ক্ষর পানি এগুলো যদি কি ক্ষর পানি কত প্রকার? ক্ষর পানি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা, আর একটা হচ্ছে কি অস্থায়ী ক্ষরতা। একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা, আর একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। কখন স্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা, তো এইগুলো লবণ যোগ থাকবে। তখন এই যে তিনটা লবণের যদি তোমার হচ্ছে ক্লোরাইড এবং সালফেট লবণ দ্রবীভূত থাকে, ক্লোরাইড এবং হচ্ছে এগুলোর সাথে যদি ক্লোরাইড আর যদি সালফেট লবণ দ্রবীভূত থাকে, তখন তাকে আমরা বলবো কি স্থায়ী ক্ষরতা। আমরা কি বলবো? স্থায়ী ক্ষরতা। আর যখন এইগুলা হচ্ছে তোমার হচ্ছে বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকবে এই তিনটার সাথে, তখন তাকে আমরা কি বলবো? অস্থায়ী ক্ষরতা। বাইকার্বনেট লবণ, তখন আমরা কি বলবো? অস্থায়ী ক্ষরতা। তা আমাদের কোশ্চেনে বলতে নিচের পানির অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী কোনটি? তাহলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে কি আয়রন কি থাকবে? বাইকার্বনেট। বাইকার্বনেট লবণ কোথায় আছে? এই নম্বরে। একদম ইজি একটা প্রশ্ন। কোম্পানি কি প্রশ্ন আসতে পারে? যে অস্থায়ী ক্ষরতা এখানে আছে, স্থায়ী ক্ষরতা কিন্তু প্রশ্নটা কিন্তু ঘুরে আসতে পারে। অ্যামাগা বক্ররেখার মূল ভিত্তি কোনটি? খুবই একটা ইজি একটা কোশ্চেন। তো বয়েলের সূত্র কি আমরা কি অ্যামাগা বক্ররেখার মূল ভিত্তি। তো বয়েল কারণ কি করছিলাম? তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট করে গ্যাসের আয়তন তার প্রযুক্ত চাপের কি ব্যস্ত অনুপাতিক। কি বয়েলের সূত্র কোনটা? এই নাম্বারটা রাইট। অ্যামাগা বক্ররেখার মূল ভিত্তি কোনটি? বয়েলের সূত্র। 36 অনুবন্ধী অম্লক্ষারক যৌগের মধ্যে পার্থক্য কি? একদমই ইজি একটা কোশ্চেন, এর চেয়ে কোশ্চেন হয় না, কারণ আমরা তোমাকে শর্টকাট শিখিয়েছিলাম। আর ঠিক আছে, রাজ শর্টকাট শিখিয়েছিলাম। অনুবন্ধী তোমাকে যদি অ্যাসিড বলে, অনুবন্ধী যদি অ্যাসিড বলে, সেক্ষেত্রে তুমি কি করবা? অনুবন্ধী অ্যাসিড কি করবা? এইচ প্লাস কি করবা? যোগ করবা। আর তোমাকে যদি অনুবন্ধী ক্ষার বলে বা অনুবন্ধী ক্ষার বলে, সেক্ষেত্রে হচ্ছে তুমি কি করবা? যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে কি করবা? এই চারটে কি করবা? মাইনাস করবা। এখন তোমাকে কি বলছে? অনুবন্ধী অম্লক্ষারক যুগল। অম্লক্ষারক যুগল কখন হবে? যখন একটা এইচ প্লাস যোগ বা এক্সট্রা একটা বিয়োগ করবো, তখন কিন্তু আমরা অনুবন্ধী অনুবন্ধী ক্ষার হবে। তার মানে একটা হাইড্রোজেন কি পার্থক্য বলে দিবে। প্লাস করলে অনুবন্ধী অ্যাসিড পাবো, মাইনাস করলে আমরা কি পাবো? অনুবন্ধী ক্ষার পাবো। তার মানে একটা এইচ প্লাস কিন্তু অনুবন্ধী অম্লক্ষারক যুগলের মধ্যে কি করে দিতে পারে? পার্থক্য করে দিতে পারে। খুব একটা বেসিক একটা চমৎকার কোশ্চেন। WHO কর্তৃক ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক অনুমোদিত পানীয় জলের পিএইচ কত? একটু আগে মান বলেছিলাম 6.5 থেকে 8.5। আর বিশুদ্ধ পানির পিএইচ কত? 7। মানে আয়নিক গুণফলের মান কত? 1 × 10⁻14। মানে আয়নিক গুণফল কিন্তু এককবিহীন। পরীক্ষায় কিন্তু কে, কেবি, তারপর হচ্ছে তারপর হচ্ছে কেসি, কেপি, এগুলো কিন্তু এককবিহীন। অপশন যদি এক দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা অ্যান্সার করবো, আর অপশন যদি কোনো একক না দেওয়া থাকে, যদি দিতে দেয় কোনোটি নয়, সেক্ষেত্রে আমরা কোনোটি নয় অ্যান্সারটা দেখাবো। কার্বন ডাই অক্সাইড গ্যাসের কি সন্ধি চাপ? দুটা প্রশ্ন, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড সন্ধি চাপ, একটা হচ্ছে সন্ধি তাপমাত্রা। এইবার কিন্তু এফএমসি তে কিন্তু প্রশ্নটা আসছে, বা জ্ঞানটা মেডিকেলের পাইছি আমি প্রশ্নটা এই বছর, অর্থাৎ 23-24 সালে যে কোশ্চেনটা আসছিল, সন্ধি তাপমাত্রা থেকে একটা প্রশ্ন আসছিল, একবার সন্ধি চাপ থেকে একটা প্রশ্ন আসছিল। যখন হচ্ছে মেডিকেল কেমিস্ট্রি বইয়ের ব্যাখ্যা লিখতেছিলাম বা মেডিকেল কোশ্চেন যখন ফলো করেছিলাম, তখন এই দুটা প্রশ্ন আমার হচ্ছে মনে পড়েছিল, যখন আমি মানে সমাধান করতেছিলাম। সন্ধি তাপমাত্রা যদি আসে তাহলে হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস। সন্ধির চাপ যদি বলে 72.9 কি হবে? অ্যাটমসফিয়ার।
দুইটা জিনিস। তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস করলাম। কি বললাম? হিলিয়ামের উৎকম তাপমাত্রা -240°C, যেটা হাজারি স্যারের বইয়ে আছে। আরেকটা এই কোশ্চেনটা টিচার যদি ঘুরিয়ে দেয়, হাইড্রোজেনের উৎকম তাপমাত্রা কত? -80°C। আরেকটা কোশ্চেন 138 নাম্বার কোশ্চেন, কার্বন ডাই অক্সাইডের সন্ধি চাপ কত? সেটা হচ্ছে 72.9 অ্যাটমসফিয়ার। আর এখান থেকে তোমাদের কোশ্চেনটা যদি দেয় কার্বন ডাই অক্সাইডের সন্ধি তাপমাত্রা কত, সেটা ক্যালকুলেট করবা 31.1°C। তাহলে চলো আমরা হচ্ছে নেক্সট প্রশ্নে চলে যাই। আর ট্রপোস্ফিয়ারে বায়ু দূষণের প্রধান কারণ কোনটা? তো বহুপদী চলে আসলাম। অর্থাৎ বহুপদী সহগ কিন্তু আমরা সমাধান করিয়ে দিব, উদ্দীপক সহ। তাহলে ট্রপোস্ফিয়ারে বায়ু দূষণের প্রধান কারণ কোনটি? জীবাশ্ম জ্বালানি দহনে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড গ্যাস, হ্যাঁ এটা হয়। তারপর হচ্ছে কি পারঅক্সিজেন মিশ্র বায়ু দূষণ অবশ্যই ক্রিটিক্যাল মানে কি ফটোকেমিক্যাল স্মোক তৈরি করে। একটু আগে তোমাদের ডিটেইলস আমি একটু আগে বললাম। ক্লোরিন মনোক্সাইড মুক্ত মূলক না, ক্লোরিন মনোক্সাইড কি মুক্ত মূলক না? আনসার হচ্ছে এক আর দুই হচ্ছে রাইট আনসার। ক্লোরিন মনোক্সাইড হচ্ছে স্ট্রাটোস্ফিয়ারে থাকে, হচ্ছে ট্রপোস্ফিয়ারে থাকে। ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্যের মধ্যে কি 12 কিলোমিটার উচ্চতায় বায়ুর মধ্যে তাপমাত্রা -55°C। যদি বলছিলাম না বাবা তোমার দরবারের সব পাগলের খেলা না পাগলের মেলা, বাট পরিবেশ রক্ষার মানে হচ্ছে কি বাচ্চার খেলা। তো আমরা তোমাকে যখন গত ফার্স্টে ক্লাসে নিয়েছিলাম বায়ুমণ্ডলের 4টা উচ্চতা পরিচিতি পড়িয়েছিলাম, তখন কিন্তু আমি পড়িয়েছিলাম অর্থাৎ তাপমাত্রা কিন্তু ট্রপোস্ফিয়ার অনেক কম থাকে, -55°C, ডাবল ফাইভ কিন্তু মনে রাখছিলাম। তাহলে এটা রাইট। এতে তাপমাত্রা উপর দিয়ে কমতে থাকবে, যত তুমি যাবা উপরে তাপমাত্রা কমতে থাকবে, পাশাপাশি কিন্তু চাপের মানটাও কি হতে থাকে? কমতে থাকে। তার মানে এখানে হচ্ছে কি তিনটাই রাইট। আমরা কি তিনটাই রাইট। স্ট্রাটোস্ফিয়ারে জেট বিমান চলাচলের কারণ কোনটি? আমরা বলছিলাম না ট্রপোস্ফিয়ারে কি ক্ষুব্ধমণ্ডল বলা হয়, কারণ সকল বিমান চলাচল করে। তো আরো খুব মানে আক্ষেপ আমার এখানে সব বিমান চলাচল করতে হবে, আর এইখানে কিন্তু সৃষ্টিকর্তা হচ্ছে রাগান্বিত হয়ে আমরা যত খারাপ কাজ করি রাগান্বিত হয়ে কিন্তু সবচেয়ে কিন্তু ঝড় বৃষ্টি দিয়ে থাকে। আজকে হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল হচ্ছে, তাই না? ক্ষুব্ধমণ্ডল ট্রপোস্ফিয়ারে কিন্তু হচ্ছে। আর স্ট্রাটোস্ফিয়ারে কিন্তু কি শান্ত মণ্ডল বলা হয়, কারণ এখন জেট বিমান কি করে চলাচল করে, তখন কি কোনো কি ঝড় বৃষ্টি থাকে না। তার ফলে কিন্তু বায়ুর চাপ কি যত উপর দিকে যাওয়া বায়ুর চাপ কমতে থাকবে, 10 মিলিমিটার থেকে 1 মিলিমিটার হয়ে যাবে, কমতে থাকবে। আর বায়ুর ঘনত্ব কম হয় যে জেট বিমানে বায়ুর ঘর্ষণ কি হবে? অবশ্যই কিন্তু কম হবে। এটা একটা হচ্ছে তোমার কোনো ধরনের প্রশ্ন আসতে পারে। এটা একটা হচ্ছে অনুধর্মমূলক বা হচ্ছে ইউতে রিটেন, ঠিক আছে? অনুধর্মমূলক তোমাদের প্রশ্ন আসতে পারে। ইউ প্লাস হচ্ছে ওইটা একটা হচ্ছে রিটেন প্রশ্ন, এটা তোমাদের কিন্তু আসতে পারে। কারণ তোমাকে বলবে স্ট্রাটোস্ফিয়ার হচ্ছে জেট বিমান চলাচলের কারণ কি, এক মার্কেট দিতে পারবো 1.5 বা হচ্ছে এক মার্কের জন্য জাস্ট দিতে পারে। তাহলে তুমি কি লাগবা? এই অঞ্চলে কোনো ঝড় বৃষ্টি থাকে না, আর হচ্ছে অনেক কম থাকে। আর গত দুইটা জিনিস লাগবা, 1 নাম্বার আর 3 নাম্বার অবশ্যই লাগবে। বায়ুর ঘনত্ব কম হয়, জেট বিমানে বায়ুর ঘর্ষণ কম হয়, যার ফলে কিন্তু জেট বিমান কি করতে পারে? চলাচল করতে পারে। ওজোন স্তর অবশ্যই অক্সিজেন থেকে উৎপীড়িত গঠিত হয়। ওজোন স্তর ট্রপোস্ফিয়ারের কম উচ্চতায় বায়ু দূষণ রূপে কাজ করে। ওজোন স্তর ট্রপোস্ফিয়ারের কম উচ্চতায় অবশ্যই বায়ু দূষণ রূপে কাজ করে থাকে। আর স্ট্রাটোস্ফিয়ারে 20 থেকে 40 কিলো উপরে থাকে না। স্ট্রাটোস্ফিয়ারে হচ্ছে কি থাকবে? স্ট্রাটোস্ফিয়ারে হচ্ছে কি 15 থেকে 50 কিলোমিটার থাকবে। এটা হচ্ছে রাইট আনসার। কি 2 এবং হচ্ছে 3। 142 হচ্ছে 2 এবং 3। ঘূর্ণিঝড়ের জন্য দায়ী উপাদান কোনটি? দেখি এটা সবাই একটু অ্যান্সার করো তো। ঘূর্ণিঝড়ের জন্য দায়ী উপাদান আছে কিন্তু রেমাল ঘূর্ণিঝড় হচ্ছে। তো আমি গত ক্লাসে পড়িয়েছিলাম প্রথম ক্লাসে ঘূর্ণিঝড়ের জন্য আমার দুইটা কন্ডিশন অবশ্যই কি হওয়া লাগবে। সমুদ্র অঞ্চলে কি নিম্নচাপ, আর অবশ্যই কি থাকবে? বায়ুর চাপ থাকবে, ঘনত্ব রিলেটেড থাকবে, আর ঘনত্ব থাকবে। আরেকটা কি তাপমাত্রা, বুঝলাম না তোমার বাড়ির কিন্তু পুকুরের পানি তাপমাত্রা না, সাগরের পানি তাপমাত্রা কি 27°C বা কি 80°F কি হওয়া লাগবে? বেশি হওয়া লাগবে। তার মানে ঘূর্ণিঝড়ের জন্য দায়ী উপাদান কোনটি? তিনটাই হচ্ছে রাইট অ্যান্সার। নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তত্ত্বই ভাবে শূন্য হয়, কারণ কি পরম শূন্য তাপমাত্রা। বলছিলাম পরম শূন্য তাপমাত্রা কি বলছিলাম তোমাদের? জিরো কেলভিন তাপমাত্রা বা মাইনাস হচ্ছে কি 273°C, বা যদি ফারেনহাইটে দেয় -159°F। এই দুটো সবচেয়ে বেশি দেয়, বাট এটাও মনে রাখবা কারণ কখন দিয়ে দেয় বলা যায় না। তাহলে জিরো কেলভিন তাপমাত্রায় -273°C, 0°C তাপমাত্রা না, এটাই কিন্তু ভুল করে থাকে। অ্যান্সারে কিন্তু এ নাম্বারে দেওয়া 0°C, বি নাম্বারে রাখা হচ্ছে 0 কেলভিন। তো যারা ম্যাঙ্গো পিপল তারা হচ্ছে এই নাম্বারটাকে ফেলে নাম্বার কি পায় 1.25 এর পিছনে পায়। একাডেমিক তার নেগেটিভ মার্কিং দেয়। তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার, ভুল করা যাবে না। নিচের তিনটি লেখচিত্র লক্ষ্য করো, গ্যাস সূত্র মতে নিচের লেখচিত্রগুলো কোনটি? লেখচিত্র কিন্তু গত ক্লাসে ফার্স্ট ক্লাসে পড়েছিলাম ভি বনাম পি। ভি বনাম পি তার কি বলছিলাম? আয়তাকার একটা কি থাকবে? অধিবৃত্ত থাকবে। আর ভি সমানুপাতিক কি তার কি বলবিন্দুগামী কি সরল রেখা। ভি সমানুপাতিক কি 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 বলবিন্দুগামী সরল রেখা। তার মানে 2 আর 3 হচ্ছে কি কারেক্ট।
আর বি বনাম যদি পি থাকে এটা হবে আয়তাকার একটা কি হবে অতিবৃত্ত। তার মানে হচ্ছে 1 নাম্বারটা ভুল, 2 আর 3 রাইট। নিচের লেখচিত্রগুলো মানে সমষ্ণ লেখা বা কি আইসোথার্ম, তাহলে সমষ্ণ লেখা বা কি বলছে আইসোথার্ম বলছে। তাহলে এখানে কি থার্ম মানে কি টেম্পারেচার, থার্মাল বুঝতেছেন না? থার্মাল মানে কি তাপমাত্রা, তো তাপমাত্রা কি থাকবে এখানে স্থির থাকবে। তাহলে দেখি এখানে কি টি এর খেলা, ওকে তাহলে 1 নাম্বারটা রাইট। আর 2 নাম্বারটা কি তাপমাত্রা কি স্থির আছে, রাইট। আর 3 নাম্বার কি আছে ভি স্থির, আর ভি স্থির থাকা মানে কি এটাকে বলা আইসোকোর বলা হয়, কি বলা হয় আইসোকোর। এটা কি আইসোকোর, আমরা কিন্তু বলতে সমষ্ণ লেখা বা আইসোথার্ম যেহেতু বলছে এই কারণে অ্যান্সার হবে 1 আর 2। 3 নাম্বারটা কিন্তু আইসোকোর, আমাকে সমষ্ণ লেখা বা আইসোথার্ম বলতে কি এর টেম্পারেচার কি থাকবে স্থির থাকবে। আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। আদর্শ গ্যাস সমূহের জন্য কি আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের জন্য পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ। অনুধাবনমূলকের জন্য রিটার্নের জন্য কিন্তু প্রশ্নটা আসে। আদর্শ গ্যাসের জন্য কি গ্যাস কণাগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল থাকে না। এসটিপিতে 1 মোল গ্যাসের জন্য 22.4 লিটার আমরা সকলে জানি। আরেকটা জিনিস সিকিউ সময় লিখি, পাত্রের আয়তনের তুলনায় গ্যাস কণার মোট আয়তন কিন্তু খুবই ছোট বা কি খুবই নগণ্য। তার মানে হচ্ছে 1 2 3 তিনটাই হচ্ছে রাইট। আদর্শ গ্যাস বনাম হচ্ছে বাস্তব গ্যাস, এটা হচ্ছে তোমরা হচ্ছে আমাদের স্যার বই থেকে হচ্ছে পড়ে ফেলবা, এটা পার্থক্য এই প্রশ্নের সাথে পড়ে ফেলবা। অনেকগুলা কিন্তু 10-12টা হচ্ছে পার্থক্য আছে। আদর্শ গ্যাস বনাম হচ্ছে কি বাস্তব গ্যাস, হচ্ছে কি আদারি স্যারের বই থেকে হচ্ছে এই প্রশ্নের সাথে পড়ে ফেলো যারা হচ্ছে নোট পোস্ট করো। আর নোট পোস্ট করার জন্য তোমাদের কি বলছিলাম, অ্যাটমস অফ কেমিস্ট্রি গ্রুপে পোস্ট করো। অ্যাটমস অফ কেমিস্ট্রি গ্রুপে হচ্ছে নোট পোস্ট করো, ঠিক আছে। যারা নোট পোস্ট করো দুজনকে আমার হচ্ছে কিন্তু গিফট থাকবে। এখানে হচ্ছে 1 2 3 রাইট আনসার। নেক্সট প্রশ্ন, ডাল্টনের আংশিক চাপ সূত্র কার্যকর হয় কোথায়? অবশ্যই একটাই কি স্থির তাপমাত্রা, একাডেমিক আমি পড়েছিলাম কিন্তু পড়েছিলাম। আর ডাল্টনের আংশিক চাপ সূত্র কখন কার্যকর, যখন একমাত্র স্থির তাপমাত্রায় কার্যকর হবে, এটা হচ্ছে কি বি নাম্বারটা রাইট আনসার। সারফেস ওয়াটার বিশুদ্ধতার মানদণ্ড একটু আগে বললাম, টিডিএস থাকবে, মানে খরচ থাকবে, মানে পিএইচ। তার মানে হচ্ছে 1 আর 2 তিনটাই হচ্ছে রাইট। বায়ু দূষণের কারণ, বায়ু দূষণ খুব একটা মানে দেখে অ্যান্সার করা যায়। হ্যাঁ, আবার অবশ্যই ফটোকেমিক্যাল বললাম ডিডি যেটা হচ্ছে কি কীটনাশক রূপে কাজ করে, এটা কি কীটনাশক রূপে কি করে কাজ করে। তারপরে কি বায়ু দূষণ কিন্তু ঘটনার জন্য দায়ী না। তারপর হচ্ছে আমরা কি অ্যান্সার করতে পারি, এক আর হচ্ছে 3 নাম্বারটা রাইট, অর্থাৎ সি ফর কারেক্ট। এফজিডি প্লান্টে ফ্লু গ্যাস, এটা বলছিলাম কি বইয়ের রিটেনে পড়বা, ওয়েট প্লাস কি ডিউ রিটেনের জন্য পড়বা। এটা কিন্তু ওয়েট প্লাস হচ্ছে কি ডিউ রিটেনের জন্য আসতে পারে। বলতে পারে এফজিডি প্লান্টে সালফার গ্যাসে কি শোষণ বিক্রিয়া লেখো, তিনটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন সালফেট, ক্যালসিয়াম কার্বন, চুনাপাথরের তিনটা হচ্ছে যে বিক্রিয়া। একদম ছোটস্থ করে বা বারবার লিখে প্র্যাকটিস করে খাবো। এটা হচ্ছে ওয়েট প্লাস ডিউ রিটেনের জন্য চলে আসতে পারে। নিচের দূষক মানে ডিউ এর পরিমাপ কমায় কোনটি? তো ডিউ মানে কি ডিজলভ অক্সিজেন, ডিউ মানে কি ডিজলভ অক্সিজেন, ডিজলভ কি অক্সিজেন। জৈব আর অজৈব দূষকটা কি করে, এই ডিউ এর পরিমাণটা কি করে কমায় দেয়। আনসার কোনটা 1 আর 2। অর্থাৎ তেজস্ক্রিয় যে মলমূত্র বা শিল্প কারখানার যে হচ্ছে মলমূত্র আছে, তারপর হচ্ছে বর্জ্য আছে, জৈব অজৈব দূষক দুইগুলাই কিন্তু মানে উভয় কি করে ডিওর মধ্যে ডিজলভ অক্সিজেনের মানটা কি করে দেয় কমিয়ে দেয়। প্রাকৃতিক গ্যাস আর অক্সিজেন এখানে কি করে এই যোগটা কি কি তাহলে প্রাকৃতিক গ্যাস এখানে অক্সিজেন বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় যখন কি কার্বন ডাই অক্সাইড। তাহলে কি বলছে কার্বন ডাই নিচের গ্রিন হাউস এর কারণ, অবশ্যই কার্বন ডাই অক্সাইড সবচেয়ে গ্রিন হাউসের জন্য সবচেয়ে বেশি দায়ী 50%, গত ক্লাসে পড়িয়েছিলাম। ইউরোপ পদ্ধতি ব্যবহৃত, ওকে নিরপেক্ষ অক্সাইড না। কার্বন ডাই অক্সাইড হচ্ছে যেটা হচ্ছে কি অম্লধর্মী অক্সাইড বা অম্লীয় অক্সাইড। আমরা জানি অম্লীয় অক্সাইড একটা ধাতুর অক্সাইড কি ক্ষারধর্মী, অধাতুর অক্সাইড কি হয় অম্লধর্মী। কার্বনের অক্সিজেন কিন্তু এখানে কি অধাতু, এখানে অধাতুর অক্সাইড কি অম্লধর্মী। নিরপেক্ষ অক্সাইড কি কার্বন হচ্ছে যদি মনো অক্সাইড থাকতো সেক্ষেত্রে আমরা এটা আনসারটা কারেক্ট করতাম। এই কারণে এখানে আছে কি 1 আর 2 নাম্বারটা হচ্ছে রাইট। এই প্রশ্নগুলো কিন্তু সিঙ্গেল কোশ্চেন হিসেবে কিন্তু আসতে পারে, মেডিকেল টিচাররা কিন্তু এইখান থেকে কিন্তু কোশ্চেন গুলো দেয়। যেন প্রত্যেকটা অপশন কিন্তু মাথায় রাখতে হবে। বহুপদীর জন্য তোমাদের বোর্ড পরীক্ষার সামনে এগুলো তোমাদের মাস লাগবে। এসিডের তীব্রতার ক্রম, তো অক্সিজেনের ক্ষেত্রে যে হচ্ছে তিনটা কি অক্সিজেনটা আছে, তো অক্সিজেনের ক্ষেত্রে আমি কি বললাম কেন্দ্রীয় পরমাণু যার মান বেশি তার কি তীব্রতা বেশি, আর যার মান যদি সমান হয়ে যায় যার আকার ছোট তার কি তীব্রতা বেশি। তো কেমন মনে রাখবো ছোট মরিচের কি ঝাল বেশি। আগে আমাদের মেন কাজটা হচ্ছে প্রত্যেকের ঝাল মান বের করে ফেলা। যখন সালফেট কি পাবো, এখানে কি পাবো 6 পাবো, এখানে হচ্ছে -4, এখানে কি পাবো প্লাস হচ্ছে 3। এক নম্বরটা রাইট, ওকে এটা বেশি মানে যার মান এক নম্বরটা বেশি সালফেট বেশি হচ্ছে তীব্র নাইট্রাস অ্যাসিডের তুলনায়। বি নাম্বার হচ্ছে এখানে কি পাবো 6, একটু মিলে এখানে কি পাবো 4 2 8 আর 7। তার মানে বি নাম্বারটা কিন্তু রাইট।
আচ্ছা 7 কিন্তু ওটা কি পারকুলেট অ্যাসিডের জার্মান মানটা কি বেশি, যার ফলে তীব্রতা কিন্তু এটা বেশি হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু এখানে কি গ্রেটার দেন দিয়ে রাখছে, এটা ভুল দেওয়া আছে। তো 3 নম্বর অপশন চেক করব, চেক করব না। যখন তুমি এরকম বহুপদীতে যখন তুমি কোন একটা তুমি মানে যখন আইডেন্টিফাই করে ফেলবে এটা সঠিক অ্যান্সার হবে না, তখন 3 নাম্বার তোমার দেখা দরকার নাই। 3 নাম্বার যখন তুমি দেখতে যাবে তখন কিন্তু আরো সময় কিন্তু তোমার নষ্ট হয়। বাট আমি দেখিয়ে দিচ্ছি। হচ্ছে নাইট্রিক অ্যাসিডে কত আসে, এখানে হচ্ছে 5 আসবে। 3 টা গুণ 6 এক হচ্ছে 4। 4 এর মধ্যে কোনটা পাবো? 5। আর যখন তুমি 1 বা 2 কোন একটা হচ্ছে বাদ দিয়ে ফেলবা, মানে হচ্ছে এক্সক্লুড করে ফেলবা, তখন কিন্তু তুমি 2 আর 3 টাকা পাবা। তখন 2 আর 3 অ্যান্সার দাগাই ফেলবা। এতে কোন টাইম কিন্তু তোমার বোর্ড পরীক্ষায় কিন্তু সেভ হবে। অন্য একটা প্রশ্ন কিন্তু তুমি এই প্রশ্নটা কিন্তু টাইমটা কিন্তু ওখানে ব্যয় করতে পারবা। আমি এখানে 2 নাম্বারটা রাইট না, তাহলে কি 1 আর 3 সি ফর কারেক্ট। ব্রনস্টেড লাউর অ্যাসিড কোনটি? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার ডিউতে আসছিল। এইবার ডিউতে আসলে এইখান থেকে প্রশ্নটা আসছিল। এইখান থেকে প্রশ্ন আসছিল। অপশন কিন্তু এখান থেকে সিঙ্গেল অপশন তারা তৈরি করছিল। মিলিয়ে দেখো ব্রনস্টেড লাউর অ্যাসিড এই বছরের 2000 ডিউতে হচ্ছে 23-24 যে কোশ্চেন। এই প্রশ্নটা থেকে কিন্তু অর্থাৎ হাজারি স্যারের প্রশ্ন দেখো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই মানে হাজারি স্যারের কিন্তু প্রশ্নগুলা বারবারই দিয়ে থাকে। মিলিয়ে দেখো এবার ডিউতে এই প্রশ্নটা আসছিল। তার মানে হচ্ছে ব্রনস্টেড লাউর অ্যাসিড। তো ব্রনস্টেড আমরা কি আবল থিওরি, আমরা কি করছিলাম? আবল থিওরি, ঠিক আছে? একটা হচ্ছে আর্হেনিয়াস থিওরি, একটা কি ব্রনস্টেড লাউরি, একটা কি লুইস মতবাদ। তো লুইস মতবাদটা কোন? লুইস অ্যাসিড যারা মুক্ত ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে অ্যাসিড, ক্ষার কি যারা মুক্ত ইলেকট্রন কি দান করে। আর আর্হেনিয়াসের মধ্যে অ্যাসিড কারা? যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন দান করে তারা অ্যাসিড। আর ক্ষার কোনটা? যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে। আর আমরা কি করব? ব্রনস্টেড লাউরি। ব্রনস্টেড লাউরির মধ্যে অ্যাসিড কোনটা? যারা হচ্ছে প্রোটন দান করে। যারা কি করে? প্রোটন দান করে। যারা হচ্ছে কি প্রোটন দান করে, এইচ প্লাস যারা কি দান করে। আর ব্রনস্টেড লাউরির মধ্যে ক্ষার কোনটা? যারা হচ্ছে কি প্রোটন কি করে? গ্রহণ করে। ঠিক আছে? এখন দেখো কিন্তু ব্রনস্টেড লাউরি কারণ প্রোটন দান করে কারা? এখন হচ্ছে যেমন এই যে অ্যামোনিয়া প্লাস, এখানে কি অ্যামোনিয়া থেকে কি করছে? প্রোটন দান করছে। তো এখান থেকে একটা মনে রাখবে, আরেকটা ট্রিক্সটা বলে দিই, যেটা হচ্ছে একটা এইচ প্লাস কি থাকবে? বেশি থাকবে। একটা এইচ প্লাস কি থাকবে? বেশি থাকবে। বিশ্বাস হচ্ছে না? দেখো শর্টটা শিখিয়ে দিই কি হবে। তুমি দেখো এখানে কি পানি থেকে কি হয়েছে? হাইড্রোজেন আয়ন হয়েছে, একটা এইচ প্লাস বেশি, তাহলে এটা হচ্ছে ব্রনস্টেড লাউরি অ্যাসিড। এখান থেকে দেখো অ্যামোনিয়া, এইচ প্লাস বেশি, তাহলে কিন্তু অ্যামোনিয়াম প্লাস। এইখান থেকে যদি আমি হচ্ছে একটা যদি সরাই ফেলি, কিন্তু OH মাইনাস যদি দিই, OH মাইনাস একটা H যুক্ত হবে, তাহলে কি হবে? H2O। একদম ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। ব্রনস্টেড লাউরি অ্যাসিড হলে যারা প্রোটন দান করে একটা H প্লাস কি থাকবে? বেশি থাকবে। তো তিনটাই হচ্ছে রাইট অ্যান্সার। ইউতে কিন্তু এই তিনটা অপশন থেকে একটা অপশন কিন্তু তোমার হচ্ছে জাস্ট অপশনটা মনে নাই। এই তিনটা অপশন থেকে এই বছর ডিউতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা এমসিকিউ দিয়েছিল। সিঙ্গেল এমসিকিউ সাজিয়েছিল একটা অপশন নিয়ে, বাকি অন্য একটা অপশন বা লুইস খারের উদাহরণ বা হচ্ছে কি ব্রনস্টেড ক্ষারকের উদাহরণ দিয়েছিল। বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। অ্যামোনিয়া ক্ষারদ্রব্য যৌগের কারণ কি? অবশ্যই আমাদের কি থাকে? একটি কি থাকে? মুক্ত যে ইলেকট্রন থাকে। তারপরে অবশ্যই কি জোড়া ইলেকট্রন দাতা, ইলেকট্রন দাতা। ক্ষেত্রের সাথে বিক্রিয়া করে অবশ্যই। অ্যামোনিয়া হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া যদি করে তাহলে কি উৎপন্ন হবে? অ্যামোনিয়াম কি হবে? কি উৎপন্ন হবে? ক্লোরাইড। তাহলে কি ক্ষেত্রের সাথে বিক্রিয়া করে? রাইট। প্রোটন গ্রহীতা একটা কি করে? অ্যামোনিয়া কি করে? একটা H প্লাস গ্রহণ করে কি কনভার্ট হয়? অ্যামোনিয়ামে কি হয়? কনভার্ট হয়। তার মানে এখান থেকে আমি বলতে পারি তিনটাই হচ্ছে রাইট আনসার। খুবই চমৎকার কোশ্চেন, খুবই চমৎকার, মানে সহজ কনসেপ্ট। যদি কনসেপ্ট মাথা ঠান্ডা করে অ্যান্সার দাও, তোমার জন্য অ্যান্সার একদম পানি পানি। খাদ্য শৃঙ্খলে ভারী ধাতুর আয়নযুক্ত মানুষের শরীরে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আসে না, বাট মেডিকেলের জন্য ফরজ। এগুলো বাদ দেওয়া যাবে না, বুঝতে পারছো? এগুলো বাদ দেওয়া যাবে না। ক্রোমিয়াম আয়ন দূষণ মানে অ্যানিমিয়া হয়, কারণ কি? যখন তোমার ক্রোমিয়াম দূষণ হবে তখন তোমার হচ্ছে হিমোগ্লোবিন উৎপাদন বাধা পায়। আর যখন তোমার হিমোগ্লোবিনের অভাব হবে তখন তোমার কি রক্ত শূন্যতা বা কি অ্যানিমিয়া দেখা যাবে। এই কারণে এক নাম্বারটা রাইট। আর লেডের পরে কি হয়? আইকিউ হ্রাস। বি ফর কি বলছে? লেডের বি দ্বারা কি বলছেন? বলদ। রাইট। বলদ যাদের কি আইকিউ হ্রাস বা কি শিশু আইকিউ বুদ্ধি একটু কম থাকে না, লেখার দূরাই। ক্যাডমিয়াম দূষণ হলে অস্থি ভঙ্গ, অস্টিওপরোসিস হয়। তার মানে হচ্ছে 1 2 3 তিনটাই হচ্ছে রাইট। নেক্সট প্রশ্ন। মানব দেহে ক্যাডমিয়াম আয়ন দ্বারা ক্যালসিয়াম আয়ন প্রতিস্থাপন বলে কি হয়? ক্যাডমিয়াম আয়ন কি হয়? হাড় ক্ষয়প্রাপ্ত হবে। ওকে। আর ভঙ্গ প্রকোষ্ঠের পর হাড়ের সাথে রিলেটেড 1 2 3। ক্যাডমিয়াম আয়ন দ্বারা ক্যালসিয়াম আয়নের প্রতিস্থাপন মানবদের কি হয়? জাপানে কি হয়? পিটাইটের রোগ দেখা গিয়েছে। অস্থির মধ্যে অস্টিওপরোসিস হবে, বাট ব্লাড ক্যান্সার কিন্তু হতে পারে না। 1 আর 2 রাইট অ্যান্সার। ওকে। লেডের বিষকে, তো লেডের বিষকে আমরা কি করছিলাম? আর্সেনিক কিন্তু লেডের বিষ গর্ভবতী নারীকে মৃত্যুর সন্দেহ জন্ম দেয়, শিশু আইকিউ হ্রাস পায়। ক্রোমিয়ামের মধ্যে কি লেড হিসেবে কি হয়? হিমোগ্লোবিন উৎপাদন বাড়ে, এটা রাইট। ডাব্লিউএইচও মধ্যে লেডের পরিমাণ কি? 50 যদি অত পার্টস পার বিলিয়ন যদি বেশি হয়, সেক্ষেত্রে কি হয়? লেডের কি হয়? বিষক্রিয়া ঘটে। লেড অর্থাৎ কি হয়? হিমোগ্লোবিন উৎপাদন বাধা দেয়। দাঁতের মাড়ি কি হয়? দাঁতের মাড়ি কি হয়? রিল্যাপস হয়।
দাঁতের মাড়ি কি হয়? দাঁতের মাড়ি নীলাভ হয়, তারপর হচ্ছে কি নীলাভ, তারপর হচ্ছে কি আইকিউ হ্রাস, আর একটা কি ঘটে আইকিউ হ্রাস করে, আর একটা কি মৃত সন্তান জন্ম দেয়। তাহলে এটা হচ্ছে 1 2 3 আনসার। আর্সেনিকের বিষক্রিয়া, আর মধ্যে কয়েকটা প্রশ্ন আসে তাই না? আর্সেনিকের হচ্ছে বিষক্রিয়া কি ঘটে? তো আর্সেনিকের বিষক্রিয়া হচ্ছে WBC এর মধ্যে আর্সেনিকের জেড দেবে না, এটা হচ্ছে 0.5, হচ্ছে কি 0.05 ppm হবে। এই কারণে হচ্ছে এক নাম্বারটা কি আমরা এলিমিনেশন করে ফেলছি, তাহলে অ্যান্সার হচ্ছে কি 2 আর 3। আমি 2 আর 3 তাকাবো না, কারণ যখন আমি এক নাম্বারটা বাদ দিয়ে ফেলছি 2 আর 3 তাকাবো না। আর্সেনিক রোগ কি হয়? ব্ল্যাক ফুট ডিজিজ বা হাতে বা পায়ে তোমার কি দেখবে কালো কালো ছোপ ছোপ দাগ বা কেরাটিনাইজেশন ঘটে। আর্সেনিক ফুসফুস ক্যান্সারও কিন্তু হতে পারে। এগুলো হচ্ছে বারবার পড়বা, বারবার হচ্ছে দেখবা হচ্ছে মনে থাকবে। দূষক পদার্থ বায়ুতে ও পানিতে দ্রবীভূত হওয়ার কৌশল: কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ক্রোমিয়াম আর পানিতে কি আয়ন ডাইপোল দ্বারা আকৃষ্ট থাকে। হ্যাঁ, এটা ট্যানারি লোমনাশক অ্যামিন দ্বারা পানিতে কি হাইড্রোজেন আকৃষ্ট থাকে। কিন্তু সিঙ্গেল কোশ্চেন করার সুযোগ বেশি। বলতে পারে ট্যানারি লোমনাশক অ্যামিন পানিতে কোন বন্ধন দ্বারা আকৃষ্ট থাকে? হাইড্রোজেন বন্ধন, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন। সেক্ষেত্রে অ্যান্সার কি দেবো? এখান থেকে কিন্তু প্রশ্নটা তখন বলা হয় প্রশ্ন আকাশ থেকে আসছে নাকি না, প্রশ্ন আকাশ থেকে আসে নাই। এই প্রশ্নগুলো সিঙ্গেল প্রশ্ন হিসেবে কিন্তু কনভার্ট হতে পারে। এগুলো কিন্তু সিঙ্গেল প্রশ্ন হিসাবে কি কিন্তু কনভার্ট হতে পারে, এগুলো কিন্তু সিঙ্গেল প্রশ্ন হিসাবে আসবে। আর বায়ুদূষক সালফার এগুলো কি অক্সিডাইজড ডাইপোলার। কোনটা কোন দ্বারা আকৃষ্ট করে একদম মুখস্থ করবে, একদম মুখস্থ করে ফেলবে। তাহলে 1 2 3 নাম্বারটা হচ্ছে, তিনটাই হচ্ছে রাইট আনসার। বৈশ্বিক উষ্ণতা হ্রাস কি হবে? আর কয়েকটা প্রশ্ন আসলে আমরা সমাধান করে ফেলি। পেট্রোলিয়াম জ্বালানি ব্যবহার বাড়াতে হবে, এটা কি বাড়াতে হবে? কমন সেন্স না? কার্বন নিঃসরণ কমাতে হবে, অধিকারে কি করতে হবে? বনানী করতে হবে, কি করতে হ্রাস করতে হবে। পেট্রোলিয়াম জ্বালানির ব্যবহারটা কি করতে হবে? কমাতে হবে। যত কমাবো তত আমাদের বৈশ্বিক উষ্ণতা কি হবে? কমে যাবে। 2 3 রাইট আনসার, কমন সেন্সের একটা কোশ্চেন। টেক্সটাইল শিল্প বর্জ্য পানি নদী, তখন নদীর পানিতে কি হয়? যখন টেক্সটাইল পানিতে কি হয়, তখন কি হয়? ডিও হ্রাস পায়। কারণ কি, যখন জৈব দূষক অজৈব দূষক কি হয়, এগুলো অনেক দূষক থাকে না, তো আমাদের কি জৈব দূষক জারিত করতে হয়, তখন আমাদের ডিওটা কি হ্রাস পায়, নাকি বিওডি কি হ্রাস পায়? না, কারণ যেহেতু হচ্ছে জৈব দূষক জারণ হয়, ফলে বিওডি কিন্তু বেশি পরিমাণ কি হয়, অক্সিজেন মানে ব্যয় হয়, ফলে কি বিওডি মানে মানটা এখানে কি হবে? বৃদ্ধি পাবে বা টিডিএসটা বাড়ে। 3 নাম্বার সঠিক আছে, বিওডির মানে কিন্তু বৃদ্ধি পাবে। কারণ যখন এগুলো জারিত করবে, আর জারিত করলে বিওডির ব্যবহার বেশি হবে, অক্সিজেন ব্যবহারটা বেশি লাগবে, অক্সিজেন বেশি খরচ হবে, এই কারণে বিওটা বৃদ্ধি পাবে। মানে এখানে কি দেওয়া আছে? হ্রাস দেওয়া আছে, এই কারণে এটা অ্যান্সারটা হবে না। খাদ্য শৃঙ্খলে মানুষের শরীরে ক্যাডমিয়াম ধাতুর উচ্চ রক্তচাপ, অস্থি ভঙ্গুরতা, ফুসফুস। 2 আর 3 উচ্চ রক্তচাপ করি নাই, 2 আর 3 নম্বর রাইট আনসার। গ্যাসের গতিশীলতা নির্ভর করে কোনটি? গ্যাসের গতিশীলতা ই এর সমান হচ্ছে 3/2 n RT। কারণ হচ্ছে কি তাপমাত্রা নির্ভর করে, কি তাপমাত্রা নির্ভরশীল। এর সাথে আমাদের কি সম্পর্ক? টেম্পারেচার নির্ভরশীল। আর পি আর ভি কোনো রিলেটেড কিছু আছে? নাই, ঠিক আছে, কিছু নাই, কিছু নাই। ওকে, তাহলে হচ্ছে কি এক আর হচ্ছে কি 3 নাম্বার হচ্ছে রাইট আনসার। দেখো শেষেরটা হচ্ছে এক আর 3 নাম্বার রাইট আনসার। চলো আমরা হচ্ছে নেক্সট প্রশ্নে চলে যাই। আর আমাদের 4টা প্রশ্ন আছে। সমাধান 4টি ফ্লাক্সে যথাক্রমে হিলিয়াম, নিয়ন, আর্গন ও ক্রিপ্টন গ্যাস হচ্ছে প্রতি পাত্রে গ্যাসের চাপ কি বলছে? সমান বলছে। তার মানে হচ্ছে এখানে আমাদের কি সমাধান নির্দিষ্ট 4টা ফ্লাক্স দেওয়া আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একদম ইজি। প্রশ্নটা কি বলছে? কোন ফ্লাক্সে ঘনত্ব সবচেয়ে বেশি? আমরা ঘনত্ব সমান কি জানি? ডি সমান হচ্ছে পিএম বাই কি জানি? ডি সমান কি পিএম বাই কি জানি? আর কি জানি, রাইট? ডি সমান পিএম বাই আর টি। তো ডি এর সাথে এম এর কি এখানে সমানুপাতিক সম্পর্ক? ডি এর সাথে এম এর এখানে কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। তার মানে যার আণবিক ভর বেশি, তার কি হবে? ঘনত্বটা কি হবে? বেশি হবে। এখন এই যে 4টা যে ফ্লাক্স দেওয়া ছিল, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, 4টা যে নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় এই 4টা কার ভর সবচেয়ে বেশি? ক্রিপ্টনের সব ভর সবচেয়ে বেশি। পারমাণবিক সংখ্যা যেহেতু বেশি, পারমাণবিক সংখ্যা বেশি হলে কি ভরও কি বেশি হবে? কারণ হাইড্রোজেন হিলিয়াম কত 2, ভর কত 4, নিয়নের কত ভর, পারমাণবিক সংখ্যা 10, ভর কত 20, আর্গনের কত 40 এর মতো, মানে 40 ভর, মানে পারমাণবিক সংখ্যা কত 20, আর ক্রিপ্টনের কত 36, পারমাণবিক ভরটাও কিন্তু বেশি হবে। এই কারণে হচ্ছে ক্রিপ্টন হচ্ছে ঘনত্ব সবচেয়ে বেশি। একদমই যে ডি এর সাথে এম এর সমানুপাতিক সম্পর্ক। কোন ফ্লাক্সে সবচেয়ে বেশি পরমাণু থাকবে? দেখো একদম বেসিক একটা কোশ্চেন। আয়তন কি সমান, চাপ সমান। তো না, আয়তন আর যদি চাপ সমান থাকে, তাহলে আমরা একটা জিনিস পড়ছিলাম, এটা অ্যাভোগাড্রো সূত্র, অর্থাৎ বি আর এন সমান, তাহলে কি থাকবে? সব ফ্লাক্সে কি থাকবে? সমান সংখ্যা কোন থাকবে। যখন তাপমাত্রা চাপ সমান থাকবে, তো নির্দিষ্ট আয়তনে কি সমান সংখ্যা কি থাকবে? কোন থাকবে। রাইট আনসার কি সব ফ্লাক্সে সমান, কোনো পাত্রে বেশি বা কম না। উদ্দীপকের আলোকে 169 70 প্রশ্ন উত্তর দাও। গ্রাফ দেখলাম কি বলছে,
এক্স বিন্দু তাপমাত্রা, এক্স বিন্দুর কি তাপমাত্রা হচ্ছে কি পরম শূন্য তাপমাত্রা, কি পরম শূন্য তাপমাত্রা -273 সেলসিয়াস বা কি 0 কেলভিন। বয়লের সূত্রের সাথে উদ্দীপকের সূত্রের সমন্বয়ে গঠিত। তাহলে কিসের সূত্র এটা? পিসি, তার এখানে কি চার্লসের সূত্র। তাহলে আমরা জানি বয়লার কি বলছে, বয়লার কি চার্লস, বয়লার চার্লস, বয়লার প্লাস কি চার্লসের সূত্র বলছে। তো বয়লার চার্লস আমরা কি সমন্বয় সূত্র করছি না, কি করছি T1 B1 সমান কি T1 T2 T2 সমান কি T2। তাহলে লিখতে পারি না PV সমান T সমান কি লিখতে পারি K কনস্ট্যান্ট, তো PV সমান কি লিখতে পারি KT। কোথায় আছে PV সমান KT। একদম বেসিক একটা প্রশ্ন। লাস্ট দুইটা প্রশ্ন সমাধান করলে আমাদের কিন্তু চ্যাপ্টার শেষ, পরিবেশ রসায়নে কিন্তু চ্যাপ্টার শেষ, লাস্ট দুইটা কোশ্চেন বাকি। তো আমরা হচ্ছে লাস্ট দুইটা কোশ্চেন হচ্ছে সমাধান করে ফেলি। কি বলছে উদ্দীপকের প্রদত্ত গ্যাসীয় সমান কি বলছে গতিশক্তি ক্রম নির্ণয় করতে বলছে। এখন দেখো কি বলছে প্রত্যেকটা ভর কি আছে সমান দেওয়া আছে, প্রত্যেকটা ভর 10 গ্রাম 10 গ্রাম 10 গ্রাম। আর আমরা জানি গতিশক্তি আমরা জানি কি E এর সমান d/2 n RT। তো এখান থেকে আমরা বলতে পারি যেহেতু ওখানে কোনো ভরের সব সমান, তার মানে E এর সাথে কি সম্পর্ক nটা কি সমান অর্থাৎ আমরা প্রত্যেকে কি নির্ণয় করবো মোল সংখ্যা, যার মোল সংখ্যা বেশি তার গতিশক্তি কি হবে বেশি। তাহলে দেখো নাইট্রোজেন আমরা যদি মোল সংখ্যা বের করি তাহলে কি হবে 10 বাই কি 28, অক্সিজেন যদি মোল সংখ্যা বের করি তাহলে কি হবে 10 বাই কি 32। তারপরে হচ্ছে কার্বন ডাই অক্সাইড মোল সংখ্যা বের করি CO2 সেটা কি 10 বাই কি 44। তাহলে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে একটা হচ্ছে মান পাবো, নাইট্রোজেনের মান পাবো হচ্ছে 0.3571, অক্সিজেনের ক্ষেত্রে পাবো হচ্ছে 0.31 হচ্ছে 25, আর কার্বন ডাই অক্সাইড ক্ষেত্রে পাবো হচ্ছে 0.2272। ওকে 0.22 কি পাবো 72। আমরা কি বলতে পারি কার্বন মানে মোল সংখ্যা বেশি নাইট্রোজেন। তাহলে অ্যানসারের সবচেয়ে প্রথমে কোনটা থাকবে যে নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। উদ্দীপকের বি পাতে এখন সিআরএমএস নির্ণয় করতে বলছে। সিআরএমএস হচ্ছে √3RT বাই হচ্ছে m। তাহলে এখানে হচ্ছে 3 আর এর মান হিসেবে বসাবো 8.314। এর মান কি দেওয়া আছে বি গ্যাসটা কি ছিল, বি ছিল হচ্ছে অক্সিজেন, টেম্পারেচার কি দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস। এখানে 298 কেলভিন 32 ইনটু 10⁻³ ক্যালকুলেশন করতে দেখবা হচ্ছে 483.94 মিটার পার সেকেন্ড পাবো। একদমই ইজি একটা প্রশ্ন। 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লাস্ট দুইটা কোশ্চেন, দুইটা করলে শেষ, লাস্ট দুইটা কোশ্চেন। 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 105 কিলো প্যাসকেল চাপে এতটুকু হাইড্রোজেন গ্যাস পানির উপর সংগ্রহ করা হলো। 17 ডিগ্রি তাপমাত্রা জলীয় বাষ্পের চাপ এতটুকু কিলো প্যাসকেল হয়। এই প্রশ্নটা মেডিকেল আসছিল, বুঝতে পারছো? উদ্দীপক ছাড়া প্রশ্ন দিচ্ছে, তার মানে কিছু কিছু প্রশ্ন উদ্দীপক এখন মনে রাখা যায়, কিছু করার নাই। হাইড্রোজেন গ্যাসের চাপ শুষ্ক নির্ণয় করতে হলে দুটো চাপ কি করবো বের করে দেবো। দুটো চাপ কি ছিল 105 কিলো প্যাসকেল, একটা চাপ কি ছিল 3.25। বের করে আমরা কি পাবো 101.75 কিলো প্যাসকেল। এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের হচ্ছে শুষ্ক চাপ। ওকে লাস্ট প্রশ্ন, এসটিপি তে ওই হাইড্রোজেন গ্যাসের কি নির্ণয় করতে বলছে আয়তন নির্ণয় করতে বলছে, এসটিপি তে নির্ণয় করতে বলছে। তো আমরা আদর্শ গ্যাসের আমরা যে চার্লসের বলের সূত্রটা কি জানি T1 V1 সমান কি T1 P2 V2 বাই কি T2। ওকে আমরা এখানে হচ্ছে করে ফেলি হচ্ছে P1 V1 বাই হচ্ছে কি T1 P2 V2 বাই কি T2। তো এখান থেকে আমাদের হচ্ছে কি P1 V1, দেখো তাহলে V1 এর মান কত দেওয়া ছিল V1 হচ্ছে 0.60 লিটার, 0.60 লাস্ট কোশ্চেন এটা 0.60 লিটার। P1 এর মান কত ছিল আমরা যেটা মানটা হচ্ছে পেয়েছি, ঠিক আছে। আমরা হচ্ছে P1 এর যে মানটা পাইছি সেটা হচ্ছে 101. P এর মান ছিল 105 কিলো প্যাসকেল, 105 কিলো প্যাসকেল। P2 আর হচ্ছে কি T2 আমরা চাইতো না, P2 এর মানটা কি করতে হবে নির্ণয় করতে হবে। তো হচ্ছে P2 এর মান কত পেলাম, P2 হচ্ছে 101.325। একটা হচ্ছে P2 মান হচ্ছে 273 কেলভিন, তাহলে এসটিপি এর কথা বলছে।
তাহলে এখান থেকে যদি আমি হচ্ছে বিটার মান যদি ক্যালকুলেশন করতে মানগুলো যদি বসিয়ে দেই সেটা হচ্ছে 105 ইনটু 0.6 273.15 আর 101.325 তো সেক্ষেত্রে আমি পাবো হচ্ছে 0.585 লিটার। কাছাকাছি অ্যান্সার কোনটা? বি নাম্বার। কাছাকাছি অ্যান্সার হচ্ছে কি? বি নাম্বার 0.567 পয়েন্ট কি 567 লিটার। আর এইখানে হচ্ছে T1 টা হচ্ছে, দেখো T1 টা হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কেলভিনে নিয়ে নেই তাহলে হচ্ছে আমার মানটা আসবে হচ্ছে 290 কেলভিন। মানগুলো বসায় দাও 0.567 লিটার পাওয়ার। তো এই ক্লাসটা হচ্ছে শেষ, অর্থাৎ পরিবেশ শোষণ আমাদের হচ্ছে কি তিনটা পার্ট হচ্ছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তিনটা পার্টের মধ্যে আমরা এই ক্লাস শেষ করে ফেললাম। নেক্সট ক্লাস প্রত্যেক হচ্ছে রবিবার মঙ্গলবার বিকাল 3টায় ক্লাস হচ্ছে। নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের সাথে দেখা হবে রবিবার বিকাল ঠিক 3টায়। আর এই নোটটা হচ্ছে অ্যাটমস অফ কেমিস্ট্রি গ্রুপে পোস্ট করে দিবা, ঠিক আছে? যা নোট করবা তাদের জন্য কিন্তু গিফট থাকবে। অ্যাটমস অফ কেমিস্ট্রি হচ্ছে এফবি গ্রুপে গুলো হচ্ছে কি পোস্ট করে দিবা। পরিবেশ ক্লাসটি কেমন লাগছে জানাই দিবা। প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ তোমাদের সমাধান করে দিয়েছি। প্রশ্ন সমাধান সিরিজ কন্টিনিউ চলতে থাকবে। নেক্সট রবিবার ইনশাআল্লাহ তোমাদের সাথে পরিবেশ শোষণ দেখা হবে। সকলে সুস্থ ভালো থাকো। আসসালামু আলাইকুম।